নমস্কার। এম এ এডুকেশন MES 13 ব্লক 2 ইউনিট 7 দ্য লার্নার ভেরিয়াস পার্সপেক্টিভ। আজকের পড়ার বিষয় দ্য লার্নার ভেরিয়াস পার্সপেক্টিভ। আমি পুলক গাঙ্গুলি, একাডেমিক কাউন্সিলর, ইগনু, কলকাতা থেকে। আজকে পড়ানোর বিষয়টা হচ্ছে দ্য লার্নার ভেরিয়াস পার্সপেক্টিভ। প্রথমেই বুঝতে হবে আসলে শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাদের বিভিন্ন দৃষ্টিকোণ। একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ কিসের দৃষ্টিকোণ? তাদের অন্তরের ভেতরের দৃষ্টিকোণ, যে দৃষ্টিকোণের মাধ্যমে শেখানোর শৈলীগুলিকে আরো ভালোভাবে বিশ্লেষণ করা যায়। অর্থাৎ দ্য লার্নার ভেরিয়াস পার্সপেক্টিভ বলতে শিক্ষার্থীকে তার বিভিন্ন দৃষ্টিকোণ এবং ধারণা থেকে তার মূল্যায়ন করা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তার একটা আভাস পাওয়ার চেষ্টা। এইটার মধ্যে যেটা থাকছে তার শিক্ষার্থীর আচরণ, তারপর তার শেখার পদ্ধতি, তার শেখার শৈলী, তার ব্যক্তিগত পারিপার্শ্বিক বৈশিষ্ট্যগুলো, সেই সমস্ত কিছুই এর মধ্যে আসছে। এবং শিক্ষকদের জন্যে এই দৃষ্টিভঙ্গিতে যদি বিশ্লেষণ করে তাহলে তাদের আরো ভালোভাবে বুঝতে পারে যে এই শিক্ষার্থী এর কি চাহিদা প্রয়োজন, কি চাহিদা, তার শেখার যে পদ্ধতি, তার আগ্রহ, রুচি, পছন্দকে একটা নির্ধারণ করা যায়, তার দিক নির্দেশিকা দেওয়া যায়। এবং একজন শিক্ষক যখন এই দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষার্থীকে মূল্যায়ন করছে, সেটার পেছনে কিছু দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত থাকে। কি কি দৃষ্টিভঙ্গি? একটা হচ্ছে বৌদ্ধিক বা মানসিক দৃষ্টিভঙ্গি, যেখানে বলেছি কগনিটিভ, মানসিক বা জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি। আমরা কগনিটিভকে জ্ঞানীয় দৃষ্টিভঙ্গিও বলতে পারি। এই তার যেরকম চিন্তা ভাবনা, তার মনে রাখবার ক্ষমতা, তথ্য প্রক্রিয়াকরণের পদ্ধতি, জিনিসকে আইডেন্টিফাই করা, যদিও আইডেন্টিফাই করা, তার সমস্যা সমাধানের যে পদ্ধতি, এগুলি সবই জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে। এরপরে আসছি সামাজিক দৃষ্টিভঙ্গি। সামাজিক দৃষ্টিভঙ্গিটা কি? সে সমাজ এবং সংস্কৃতিকে কি দৃষ্টিভঙ্গি থেকে দেখে, কিংবা এই দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার্থীকে এখন কোন সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখা হয়, তার পরিবার, তার বন্ধু, কোন সম্প্রদায় থেকে সে আসছে, তার আচার আচরণ, সমস্ত প্রক্রিয়াই এই শিখন প্রক্রিয়ার মধ্যে অন্তর্নিহিত বা অন্তর্ভুক্ত। এরপরে আসছি তার আচরণগত দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার বিহেভিয়ারাল দিকটা। মানে সে কোন আচরণ, তার কোন পরিবেশের সঙ্গে বিশেষ সম্পর্কিত, কোন পরিবেশে বেড়ে উঠতে গিয়ে সে একটা বিশেষ আচার আচরণে পারদর্শী বা বিশেষ আচার আচরণে সে বহিঃপ্রকাশ করে, এবং বাহ্যিক বাইরের তার উৎসাহ বা পুরস্কার, শাস্তি পাওয়ার যে বিষয়টা তার মধ্যে দিয়ে যে একটা ধারণা তৈরি হয়, একটা বিকাশ হয়, সেইটা কি দৃষ্টিভঙ্গি তার মধ্যে রয়েছে, এইটাই হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি। এছাড়াও
আর দুটি আছে শিক্ষার শৈলী, পছন্দসই দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক বা গোষ্ঠীভিত্তিক দৃষ্টিভঙ্গি। তা পছন্দসই দৃষ্টিভঙ্গিটা কি? পছন্দসই দৃষ্টিভঙ্গি হলো যে এখানে শেখার শৈলী, কি দৃশ্যমান, কিভাবে দেখছে, তার শ্রবণ কিভাবে সে অ্যানালাইসিস করছে শোনাটাকে, এবং তার স্কিল বা মোটর দক্ষতা যেটাকে বলি, সাইকোমোটর স্কিল যেটাকে বলা হয়, সেই মোটর দক্ষতা এবং সেই অনুযায়ী তার শেখার প্রাধান্য অনুযায়ী তার পদ্ধতি বা কৌশল নির্ধারণ হয়। আর ৫ নম্বর বিষয়টা হচ্ছে যে পারস্পরিক বা গোষ্ঠী ভিত্তিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক পারিবারিক সম্পর্ক বা দলবদ্ধ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী পারস্পরিক সম্পর্ক এবং গোষ্ঠী সম্পর্কে এই গ্রুপ করে দলবদ্ধ শেখার মধ্য দিয়ে একে অপরের সাহায্যে কিভাবে শেখা বা শিখছে তার গুরুত্ব এইভাবে পদ্ধতি মূল্যায়ন করা হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে একজন শিক্ষার্থীকে তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে গেলে, তাকে তার লার্নিংটাকে, তার শেখাটাকে দেখতে গেলে তাকে নানা রকম ভাবে দৃষ্টিভঙ্গি থেকে তাকে দেখতে হবে। এখন শিক্ষাবিদরা দীর্ঘদিন ধরে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগোনোর পরে তারা একটা সিদ্ধান্তে এসে বুঝতে পেরেছে যে একটা শিশুকে বা একটা শিক্ষার্থীকে সে যতই সমসাদৃশ্য হোক, সে যতই তার খেলাধুলা, আচার আচরণ, একটি বাচ্চা অনেকগুলি বাচ্চা একটি ক্লাসে বসে থাকলে সমস্ত বাচ্চাকেই একই রকম মনে হলেও আপাত দৃষ্টিতে আসলে তাদের ভেতরের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক আধারে একে অপরের থেকে শতগুণে আলাদা। বাহ্যিক সাদৃশ্য থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তারা নানাভাবে বিভিন্ন তার বন্ধু বা সহপাঠী তাদের থেকে আলাদা, এবং এই ক্ষমতা বা এই আলাদা যত বেশি করে আসছে, মিশ্র নানা ধারার শিশু এক শ্রেণীকক্ষে যখন বসছে তখন শ্রেণীকক্ষের বৈচিত্র্য বেড়ে যাচ্ছে। এর সঙ্গে যদি তার ভাষাগত দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে, এর সঙ্গে যদি কোনো আচার আচরণের সাংস্কৃতিক পার্থক্য থাকে, এর সঙ্গে যদি তার বুদ্ধিবৃত্তিক পার্থক্য থাকে, তবে শ্রেণীকক্ষ আরো জটিল থেকে শ্রেণীকক্ষের অবস্থা জটিল থেকে জটিলতর হয়, এবং তখন কিন্তু শুধু মাল্টিলিঙ্গুয়াল নয়, তখন মাল্টিকালচারাল, মাল্টিলিঙ্গুয়াল অ্যান্ড এছাড়া সেইখানে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তাহলে শ্রেণীকক্ষের চরিত্র আরো জটিল থেকে জটিলতর হয়, এবং শিক্ষকদের কাজটাও তত বেশি চ্যালেঞ্জড হয়ে যায়, তত বেশি গুরুত্বটা ক্রমশ বৃদ্ধি পায়। এবং আবার গবেষণার মধ্য দিয়ে শিক্ষকেরা এই নানা ধরনের পার্থক্যগুলি সম্পর্কে যখন সচেতন হয়ে উঠছে, এই সচেতনতা তখন আরো বৈচিত্র্যের সঙ্গে তাদের খাপ খাওয়াতে হচ্ছে। পার্থক্যগুলো সচেতন হয়েছে, তারা সমস্যাতেও পড়ছে। এবং আমি মানে একটা কথা বলা হয় যে দ্য সেম ডিশ, আমরা যদি বলি একটা এইভাবে যদি ভাবতে চেষ্টা করি, the same dish cooked by different cooks in different pan, judge its value according to the difference in the taste, and if necessary raise its taste to the certain standard. অর্থাৎ একই রান্না বিভিন্ন কড়াইয়ে বিভিন্ন পাচক রান্না করেছে, স্বাদের পার্থক্য অনুযায়ী তার মূল্যমান বিচার করা দরকার,
এবং প্রয়োজনে তার স্বাদকে নির্দিষ্ট পর্যায়ে উন্নীত করা। অর্থাৎ আমি বলতে চাইছি বা আমরা এইটা দেখতে চাইছি যে আপাত বাহ্যিক দৃষ্টিতে বিষয়গত ক্ষেত্রে সে এক হলেও তার অন্তর্নিহিত সত্তার একটা ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে শেখার শৈলী এবং পছন্দ তার। অর্থাৎ শেখার শৈলী বা লার্নিং এর যে ধরন, সেই কথাটা এখানে আলোচনা করা হচ্ছে। বিষয়টা কি? আমি আগের দিনও বলেছি, লার্নিং বা শেখা হচ্ছে, শেখা হয়ে গেল, তার লার্নিং হলো, অর্থাৎ তার মধ্যে একটা আচরণের পরিবর্তন হলো। সেটা স্থায়ী, স্বল্পস্থায়ী না দীর্ঘস্থায়ী, আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু একটা শেখা, তার মধ্যে একটা প্রতিক্রিয়া, এবং সে প্রতিক্রিয়ার তার পূর্বে যে প্রতিক্রিয়া করত তার থেকে সে প্রতিক্রিয়াটা পরিবর্তন হবে, এ কথাই বলা হয়। তাই এই নিয়ে শিক্ষাবিদদের মধ্যে নানা আলোচনা থাকে, নানা মতভেদ গড়ে উঠেছে। এখন শেখার শৈলী, যেটা বলছিলাম যে শেখার শৈলী হলো শেখার সেই প্রক্রিয়া যা সমস্যা সমাধানের পদ্ধতিকে নির্ধারণ করে। অর্থাৎ যে কোনো প্রশ্ন, যে কোনো জীবনের সমস্যা, যে কোনো পার্থক্য বা গ্যাপ, সেটা কিন্তু সমাধান করা, অর্থাৎ সবই সমস্যা, সেই সমাধান পদ্ধতিকে নির্ধারণ করা হলোই শেখার শৈলী। অর্থাৎ তুমি শেখার আগে সেই পদ্ধতি সমাধান করতে পারলে না, শেখার পরে তুমি তা সমাধান করতে পারলে। এটা সমাধানটা অনেক, সমাধান শব্দটা অনেক বৃহৎ অর্থে ব্যবহার করা যেতে পারে। এমনকি কবিতা আবৃত্তি থেকে শুরু করে কোনো ছবি আঁকা থেকে শুরু করে, কোনো প্রশ্ন উত্তর দান থেকে শুরু করে, এমনকি কোনো অঙ্কের সমাধান পর্যন্ত তার ব্যাপক অর্থ বহন করতে পারে। এবং এই শেখার শৈলী একটা স্থিতিশীল এবং নির্দিষ্ট পরিস্থিতিতে এটার পরিবর্তন দেখা যায় বা সেটা পরিবর্তনযোগ্য। শেখার শৈলীর দুটি প্রধান বৈশিষ্ট্য, একটা হচ্ছে মেজাজের বৈশিষ্ট্য বা প্রাক্ষবিক বৈশিষ্ট্য এবং জ্ঞানমূলক বৈশিষ্ট্য। এই যে মেজাজ সম্পর্কিত বৈশিষ্ট্য বা প্রাক্ষবিক বৈশিষ্ট্যের কথা বলা হলো, তা হলো যে একজনের তার নিজস্ব মনোভাব বা তার নিজস্ব যে আবেগগত যে শৈলী গঠন করে, তার মেজাজের কথা বলছে, তার যে ইমোশন যেগুলো রয়েছে, সেগুলো ব্যক্তির আবেগগত শৈলী গঠন করে। এটি একটা ব্যক্তির শেখার ধরন এবং সমস্যাকে প্রভাবিত করে। এবং শিক্ষকেরা এই আবেগগত বৈশিষ্ট্যগুলি, মানে শিক্ষার্থীর আবেগগত বৈশিষ্ট্যগুলি দিয়ে তার কর্মক্ষমতাকে কিন্তু প্রভাবিত করতে পারে বা প্রভাবিত করে, এবং তার জন্যে যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লার্নিং এর ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে। এবং জ্ঞানীয় শৈলীর কথা যেটা বলছিলাম, যে জ্ঞানীয় শৈলী কি বা কগনিটিভ যে পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির চিন্তা তার সমস্যা সমাধানের নির্দিষ্ট পদ্ধতিকে নির্দেশ করে। এখানে 1976 সালে স্যাম মেসিক বলে শিক্ষাবিদ, তিনি জ্ঞানীয় শৈলীকে ব্যক্তির চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের কৌশল হিসাবে সংজ্ঞায়িত করেছেন। যেখানে আবার এগেন বা কাউচাক, এদের মতে শেখার শৈলী বা জ্ঞানীয় শৈলী হলো একে অপরের থেকে কিন্তু আলাদা নয়। তারা বলছে যে দুইটি শৈলী, তারা উভয়কে তথ্য প্রক্রিয়াকরণ এবং তথ্য সংগঠনের পছন্দের উপায় হিসাবে বর্ণনা করেছে। এবার শেখার যে শৈলী এবং জ্ঞানের যে শৈলী, আবেগগত শৈলী, এগুলো প্রত্যেকটি শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এবং শিক্ষকেরা শিক্ষণ কৌশলগুলি এতে কি হয় আরো কার্যকরভাবে তারা গ্রহণ করে, আত্মস্থ করে এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা তৈরি করতে পারে। এরপরের বিষয়ে আসছি ক্ষেত্র নির্ভরতা বনাম ক্ষেত্র স্বাধীনতা। মনে রাখতে হবে প্রত্যেকটি একটি অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। ক্ষেত্র নির্ভরতা বনাম ক্ষেত্রের স্বাধীনতা, অর্থাৎ ক্ষেত্র নির্ভরতা বলতে আমরা কি বুঝি? ক্ষেত্র নির্ভরতা বলতে যে কোনো শিক্ষার্থীরা একটা স্বাধীন ক্ষেত্র স্বাধীন অথবা কোনো একটি ক্ষেত্রের নির্ভরশীল হতে পারে, তেমনি শিক্ষকের ক্ষেত্রেও কোনো একটি ক্ষেত্রে খুব স্বাধীন এবং কোনো একটি ক্ষেত্রে প্রচন্ড নির্ভরশীল সেইটা হতে পারে। এক্ষেত্রে শিক্ষকেরা তার পাঠদান পদ্ধতিকে সুসংগঠিত এবং যুক্তি নির্ভর করে এবং দেখা গেছে যে ক্ষেত্র যারা স্বাধীন ক্ষেত্রে যাদের নির্ভরশীলতা যাদের নেই কম, সেই তাদের সমস্যা সমাধানের বিভিন্ন সমস্যাকে স্প্লিট করে অর্থাৎ ছোট ছোট উপাদানে ভেঙে সমস্যা সমাধান করতে পারে আর কি, মানে তারা নিজস্বভাবে করে। কিন্তু ক্ষেত্র নির্ভর যারা তাদের ক্ষেত্রে কিন্তু মানে ক্ষেত্র নির্ভর যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু ওই মানে প্রেক্ষাপটের যে বিষয়টা রয়েছে তার উপরে তারা কিন্তু নির্ভরশীল হয়, সমস্যাগুলোকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে এবং একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখবার চেষ্টা করে। এবং ক্ষেত্র স্বাধীনের ক্ষেত্রে কি হচ্ছে যে বিশ্লেষণধর্মী, স্বপরিচালিত এবং এতে সামাজিক প্রভাবটা কম থাকে ক্ষেত্র স্বাধীনের ক্ষেত্রে। আর ক্ষেত্র নির্ভর শিক্ষণের মধ্যে প্রেক্ষাপট সংবেদনশীল, অর্থাৎ প্রেক্ষাপটের সঙ্গে ক্ষেত্রের যে সম্পর্ক রয়েছে এই প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীল, সামগ্রিক পদ্ধতির উপর নির্ভর, অর্থাৎ যে প্রেক্ষাপটে সে নির্ভরশীল সে প্রেক্ষাপট কেন্দ্রিক সংবেদনশীল। এবং এই প্রসঙ্গে বলতে হয় যে এখানে শেখার শৈলীর ক্ষেত্রে এইচ.এ. উইটকিন এবং তার সহযোগীরা তাদের দুটি পরীক্ষার ভিত্তিতে উপস্থাপন করেছিলেন। কি কি? একটা হচ্ছে বডি অ্যাডজাস্টমেন্ট টেস্ট BAT এবং রড অ্যান্ড ফ্রেম টেস্ট RFT। বডি অ্যাডজাস্টমেন্ট টেস্টটা কি? বডি অ্যাডজাস্টমেন্ট টেস্ট হচ্ছে যে এটা এমন একটা পরীক্ষামূলক পদ্ধতি যা সাধারণ মানুষের শারীরিক ভারসাম্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা, এমনকি মানসিক ও শারীরিক স্থিতিশীলতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয় এবং এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কিরকম? ফিজিক্যাল বা থেরাপি বা ফিজিওথেরাপি, স্পোর্টস সায়েন্সে এটা ব্যবহৃত হয়। মানসিক মূল্যায়ন, মানসিক চাপ কতটা আছে তার প্রভাব সরাসরি শরীরের মধ্যে কতটা পড়েছে তার উপর নির্ভর করা হয়। মেডিকেল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক টেস্টের মধ্যে স্নায়বিক ও পেশি সংক্রান্ত সমস্যাগুলোকে শরীরের ভারসাম্য অনুযায়ী প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে এইসব বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখা হয়। আমরা ফিজিওথেরাপির ক্ষেত্রে যেরকম রোগীর অঙ্গ প্রত্যঙ্গ সঠিক কাজ করছে কিনা সেটা দেখানো হয়, বোঝা হয়, কিংবা তার ফিজিক্যাল বা মাসেল বা কোনো একটা শরীরের অঙ্গকে রিহ্যাবিলিটেশনের জন্য, উন্নতির জন্য সেটার জন্য মূল্যায়ন করা যায়। স্পোর্টস সায়েন্সে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, ফিটনেস, গতিশীলতা এই দিকে করা হয়। এইভাবে বডি অ্যাডজাস্টমেন্ট টেস্ট করা হয়। এরপর হচ্ছে রড অ্যান্ড ফ্রেম টেস্ট। সেটা কি? এটা একটা মনস্তাত্ত্বিক পদ্ধতি যা ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও যে স্থানিক অভিমুখন রয়েছে
অর্থাৎ সেটাকে নির্ধারণের জন্য ব্যবহৃত হয় এবং এটা বিশেষ দৃষ্টি সংক্রান্ত নির্ভরতা, আত্মনির্ভরতা ইত্যাদি মূল্যায়নের জন্য, আত্মনির্ভরতা মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়। পরীক্ষার কি উদ্দেশ্য? এটা ফিল্ডের উপর তার ডিপেন্ডেন্স বা নির্ভরতা কতটা রয়েছে তা দেখা হয়। যেরকম কারণ এই রড অ্যান্ড ফ্রেম টেস্টার মধ্যে রড এবং ফ্রেম টেস্টের মধ্যে কতগুলো, যেরকম একটা আলোকিত ফ্রেমের মধ্যে একটি আলোকিত রড থাকে। এবার যে অংশগ্রহণ করছে তাতে কি হচ্ছে, যে ফ্রেমের অবস্থান উপেক্ষা করে রডটিকে সঠিক উলম্ব অবস্থানে সামঞ্জস্যতা করতে হয়। এবং এখানে কি হচ্ছে, যে তার মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সেই বিভ্রান্তির মধ্য দিয়ে সে আসলে প্রকৃত সামঞ্জস্য করবার চেষ্টা করছে। এখন দেখা যায় কতটা বিভ্রান্তি আসছে আর বিভ্রান্তির সঙ্গে কতটা সামঞ্জস্য করছে, যার মধ্য দিয়ে এই RFT টেস্টটা করা হয় বা রড অ্যান্ড ফ্রেম টেস্ট করা হয়। এই রড অ্যান্ড ফ্রেম টেস্টের প্রয়োগ ক্ষেত্রে কি মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞানে টেস্ট করা হয়, ব্যক্তির দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক ধরন নির্ধারণ করে। শিক্ষা ক্ষেত্রে তার কোন শিক্ষার্থী তার শেখার ধরন এবং সমস্যা সমাধানের কৌশল মূল্যায়ন করার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। তারপর কোন গাড়ির চালক, পাইলট বা ড্রাইভারদের স্থানিক সচেতনতার পরিমাপ করা হয়, যার মধ্য দিয়ে, অর্থাৎ অবস্থান সংক্রান্ত গবেষণা। আর নিউরোলজিক্যাল মূল্যায়ন অর্থাৎ স্নায়ু সংক্রান্ত সমস্যাগুলির প্রভাব বিশ্লেষণ করা হয়। এবারে আসছে আবেগ এবং প্রতিফলন। আবেগ এবং প্রতিফলন অর্থাৎ ইম্পালসিভিটি ভার্সেস রিফ্লেক্সিভিটি, আবেগ এবং প্রতিফলনের প্রসঙ্গ আসছি। আমরা শেখার শৈলী নিয়ে যেরকম আলোচনা করছি বা করা হচ্ছে, কিভাবে ছাত্রদের বিভিন্ন আচরণ তাদের শেখার প্রক্রিয়া এবং তাদের পারফরমেন্সকে প্রভাবিত করে, পরীক্ষায় তাদের যে পারফরমেন্স অর্থাৎ তাদের যে প্রকাশ সেটা কিভাবে প্রভাবিত করে তা আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। এখানে এই আবেগ এবং দুই ধরনের যে আমরা শিক্ষার্থী দেখতে পাই। দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী খুব আবেগপ্রবণ শিক্ষার্থী, আবার কোনো শিক্ষার্থী খুব প্রতিফলনশীল, এই ধরনের শিক্ষার্থী। অর্থাৎ আবেগপ্রবণ শিক্ষার্থী কি করে, স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ কোনো একটা বিষয়কে নিয়ে দারুণভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে শুরু করলো এবং সেক্ষেত্রে দ্রুত উত্তর দেয়। তার আবেগ যখন কাজ করে, স্বতঃস্ফূর্ততা যখন কাজ করে, সে তখন দ্রুত উত্তর দেয়। কিন্তু প্রতিফলন শিক্ষার্থী, সে কিন্তু চিন্তাশীল, ভেবে উত্তর দেয় এবং সর্বদিক সিদ্ধান্ত নিয়ে প্রতিফলন শিক্ষার্থী সে শিক্ষা দেয়। এবং আবেগপ্রবণ শিক্ষার্থী অত্যন্ত ঝুঁকি নেয়, তারা কিন্তু হেরে যাওয়ার ভয় করে না। তাদের মধ্যে একটা অদ্ভুত আবেগ দেখা যায়, বিপদকে অগ্রাহ্য করে তারা এগিয়ে যায়। অর্থাৎ ঝুঁকি নেওয়ার প্রবণতার বেশি, সেক্ষেত্রে ঝুঁকি গতি নির্ভর পরীক্ষা নেওয়া দরকার। আর প্রতিফলনশীল শিক্ষার্থী গভীর, চিন্তাশীল, মননবোধ, পারদর্শী এবং সে ভেবেচিন্তে ক্লাসরুমে আচরণ করে এবং ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয়। এবং এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ম্যাচিং ফ্যামিলিয়ার ফিগারস টেস্ট। এই ম্যাচিং ফ্যামিলিয়ার ফিগার টেস্টটা কি? এটা হচ্ছে মানসিক পরীক্ষার একটা পদ্ধতি, যেটা যে কাগান 1971 সালে তৈরি করেছিলেন। এটা কি?
এটা মূলত শিক্ষার্থীর আবেগ প্রবণতা বা ইম্পালসিভিটি এবং প্রতিফলনশীলতা বা রিফ্লেক্সিভিটি নির্ধারণ করবার জন্য ব্যবহৃত হয়। এই পরীক্ষার কি উদ্দেশ্য? এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রবণতা আর বনাম তার চিন্তাশীলতার মূল্যায়ন করা হয়। অর্থাৎ আবেগের মূল্যায়ন এবং তার চিন্তাশীলতার মূল্যায়ন করা হয়। এবং এই পরীক্ষার করার ক্ষেত্রে কি করা হচ্ছে যে অংশগ্রহণকারীকে একটা চিত্র বা পরিচিতি দেখানো হয় এবং একই রকমের 6টি চিত্রের একটি সেট দেওয়া হয় এবং এই কাজ হলো যে তাদের শিক্ষার্থীদের কাজ হচ্ছে যে এই পরিচিত চিত্রটির সাথে মেলে এমন একটি চিত্র বেছে নেওয়া এবং এটি করতে তাদের নির্দিষ্ট সময় দেওয়া হয়। আমরা যদি এর মূল্যায়ন করি তাহলে দেখব আবেগপ্রবণ শিক্ষার্থী দ্রুত সিদ্ধান্ত নেয় কিন্তু তাদের ভুলের হার বেশি। আর প্রতিফলনশীল শিক্ষার্থী তারা কি করে? তারা বেশি সময় নেয় কিন্তু সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা বেশি এবং সঠিক উত্তর দিয়ে থাকে। এবার হচ্ছে যে এই ক্ষেত্রে শিক্ষকদের কি ভূমিকা থাকে? তার আগে একটা কথা বলে নিই, যারা আবেগপ্রবণ শিক্ষার্থী তারা আগেই বললাম যে দ্রুত উত্তর দেয়, তাড়াহুড়ো করে উত্তর দেয়, খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। তারা প্রায় অনুমানের উপর নির্ভর করে তারা কিন্তু উত্তর দেয়। পরীক্ষার খাতা খুব দ্রুত শেষ করবার চেষ্টা করে। এবং তারা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং অত দিক ভেবে খোলামেলা না ভাবে চিন্তা করেই উত্তর দেয়, যে কারণে তাদের ভুলের হারটা অনেক বেশি। কিন্তু প্রতিফলনশীল শিক্ষার্থী তাদের ধৈর্য বেশি, তারা ধৈর্য ধারণ করে। চিন্তা এবং পুনর্গঠনের প্রয়োজন এমন সমস্যাগুলিকে তারা ভালোভাবে সমাধান করে। তারা ঝুঁকি কম নেয়, সিদ্ধান্ত নেবার আগে তারা সমস্ত দিক ভেবে দেখে। এই শিক্ষার্থীরা কিছুটা ধীরে কাজ করে কিন্তু সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয়। এই ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? মনে রাখতে হবে, আমরা আলোচনা করছিলাম এই লার্নিংকে একজন শিক্ষার্থীকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা, লার্নার্স ভেরিয়াস পার্সপেক্টিভকে লার্নার্সকে দেখা। তাই লার্নার্সের অন্তর্নিহিত সত্তাগুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা না করলে আমাদের এই প্রয়াস হয়তো ব্যর্থ হবে। শিক্ষকের প্রেক্ষিতটা কি? যে শিক্ষকরা এই শ্রেণীকক্ষে 2 ধরনের শিক্ষার্থীর উপস্থিতি সম্পর্কে তারা খুবই পরিচিত। যখন শিক্ষকেরা তাদের শ্রেণীকক্ষে আবেগপ্রবণ এবং প্রতিফলনশীল ছাত্রদের দেখেন তখন কিন্তু তারা বুঝতে পারেন। কারণ আবেগপ্রবণ ছাত্রদের গতি নির্ভর পরীক্ষায় ফল ভালো হয় বা তাড়াতাড়ি উত্তর দেয়, কারণ গতির প্রবণতা বেশি, তাড়াতাড়ি কাজ করে, তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যদিও সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ভুল হয় কিন্তু দ্রুত সিদ্ধান্তটা নেয়। কিন্তু প্রতিফলনশীল ছাত্ররা কি করে? ধীর গতির চিন্তার মধ্য দিয়ে সমস্যাগুলির সঠিক সমাধান খুঁজে পায়, এমনকি সমস্যার প্রতি বেশি মনোযোগ দেয় এবং চিন্তা আর পুনর্গঠনের মাধ্যমে তারা এই মনোযোগটা দেয়, যদিও তাদের আরো চিন্তা করা এবং পুনর্গঠন তাদের প্রয়োজন হয়ে ওঠে। কিন্তু এই প্রতিফলনশীল ছাত্ররা তাদের ভুলের মাত্রাটা কম। তাই শিক্ষক যেখানে
দুই ধরনের শিক্ষার্থীদের পাচ্ছে, সেখানে কিন্তু আবেগপ্রবণ শিক্ষার্থীদের জন্য দ্রুত সিদ্ধান্ত এবং গতি বাড়ানোর যেরকম নজর দিতে হয় থাকবে, আবার প্রতিফলনশীল শিক্ষার্থীদের কিন্তু সুযোগ এবং ধৈর্য উত্তর দেওয়ার সুযোগও দিতে হবে, এই দুটোই থাকবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যায় যে শ্রেণীকক্ষে যদি আবেগপ্রবণ এবং প্রতিফলনশীল শিক্ষার্থীকে আলাদা করা যায়, তাহলে শিক্ষক অনেক বেশি করে সঠিকভাবে শেখানোর পদ্ধতিকে সমন্বয় করতে পারে, অর্থাৎ লার্নিং অপটিমাম লার্নিং হতে পারে। এরপরে আসছি যে জ্ঞানীয় শৈলীর অন্যান্য শ্রেণীবিভাগ। জ্ঞানীয় শৈলীর শ্রেণীবিভাগ কিরকম? আমরা জ্ঞানগত বা কগনিটিভ যে স্টাইল বা জ্ঞানগত শৈলীর যে আলোচনা করেছিলাম, তার বাইরে কিছু মনোবিজ্ঞানী জ্ঞানগত শৈলীর প্রস্তাব করেছেন। এর মধ্যে ব্রুনারের কথা বলতে পারি। ব্রুনার এবং তার যারা টিম সহকর্মী, তারা ফোকাসিং বনাম ক্যানিং শৈলী এবং প্যাস্কের হোলিস্টিক বনাম সিরিয়ালিস্ট শৈলী, এইগুলোর কথা বলেছেন। ব্রুনার তার মতামত দিয়েছেন 1965 সালে এবং প্যাস্কের যে হোলিস্টিক শৈলী তা 1975 সালে। কবে? 1975। আর ব্রুনারেরটা 1965। তাহলে ফোকাসিং বনাম স্ক্যানিংটা দেখে নি। ফোকাসিং বনাম স্ক্যানিংটা হচ্ছে ব্রুনার এবং তার সহকর্মীদের করা 1965 সালে। তাহলে এই 1965 সালে এই ফোকাসিং এবং স্ক্যানিং এই দুটো শৈলী ব্যবহার করে। এখন আমরা দেখে নিই যে ফোকাসিং আর স্ক্যানিং শৈলীটা আসলে কি। এই ফোকাসিং স্ক্যানিং শৈলী হচ্ছে কি করে, শিক্ষার্থীরা তথ্য থেকে একটা অনুমান করে এবং সেটি পরীক্ষা করে দেখবার চেষ্টা করে এবং একে একে সম্ভাবনাগুলির পর্যালোচনা করে এবং পরীক্ষা করে দেখার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছায়। অর্থাৎ অনুমান ভিত্তিক পদ্ধতি, অনুমান করে পরীক্ষায় যায় এবং এই পদ্ধতিটা ফোকাসিং সহজ এবং দ্রুত করা যায় এবং মানসিক চ্যালেঞ্জও এর মধ্যে কিন্তু কম থাকে। কিন্তু অপর স্ক্যানিং আর ফোকাসিংটা কি? ফোকাসিংটা হচ্ছে একজন শিক্ষার্থীরা একটি মানসিক গুণাবলী যখন তার পরিবর্তন করে, তখন একটি গুণাবলী পরিবর্তন করলো বা একাধিক গুণাবলী যখন পরিবর্তন করে, মানে একটা গুণাবলীর বা একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এবং এই যে শৈলী, এতে কিন্তু অনুমানের পরীক্ষা করা হয় না, বরং শিক্ষার্থী শুধুমাত্র কি করে, একটা নির্দিষ্ট পন্থা গ্রহণ করে কাজ করে। ফোকাসিং মানসিকভাবে কিন্তু অনেক কম চ্যালেঞ্জিং, আর অধিকাংশ শিক্ষার্থী ফোকাসিং শৈলী ব্যবহার করতে পছন্দ করে। কেন? এতে অনেক দ্রুত কাজ করার সুযোগ পাওয়া যায় বা এতে অনেক দ্রুত কাজ করার সুযোগ হয়। কিন্তু 1975 সালে গর্ডন প্যাস্কের মতামতটা দেখি, হোলিস্টিক বনাম সিরিয়ালিস্ট। সেটা হচ্ছে সিরিয়ালিস্ট শৈলীটা কিরকম? এটা হচ্ছে যে এটাও তথ্য প্রক্রিয়া করার একটা ভিন্ন পদ্ধতি। সেটা হচ্ছে যে তথ্যকে এক রৈখিকভাবে প্রদান করে, তথ্যটাকে বিশ্লেষণ করে এক রৈখিকভাবে, অর্থাৎ তারা একে একে প্রতিটি দিক বা উপাদানের মূল্যায়ন করে। এই শিক্ষার্থীরা সংকীর্ণ মনোযোগের দিকে ঢুকেন এবং তথ্য বিবরণ মূল্যায়ন করেন যৌক্তিক সংযোগে বা যৌক্তিক সংযোগের পরীক্ষার মাধ্যমে। কিন্তু হোলিস্টিক শৈলীটা কি? সেটা হচ্ছে যে ব্যবহারকারী শিক্ষার্থীরা একসঙ্গে অনেক তথ্য প্রক্রিয়া করে। তারা যখন শিখন উপকরণ এবং সমস্যার পরিস্থিতি নিয়ে
তারা কি করে, ব্যাপক এবং একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। ঠিক আছে? এবং এই মানে শেখার প্রক্রিয়াকে এইভাবে, এবং তারা উপমান ব্যবহার করে, ব্যাখ্যা, উদাহরণ, উপমা দেয়, এবং তাদের শেখার প্রক্রিয়া আরো বেশি সচল হয়, আরো সমৃদ্ধ হয়। এবার আসছি জ্ঞানীয় শৈলীর অন্যান্য বিভাগ কিরকম। আমরা ভিজুয়াল শিক্ষার্থী, অর্থাৎ যারা দৃষ্টি, দর্শন কেন্দ্রিক যারা শিক্ষার্থী, দৃষ্টির মাধ্যমে দেখে তারা শেখে, তারা ভিজুয়াল শিক্ষার্থী। যারা শুনে শুনে শেখে, অডিটরি শিক্ষার্থী। আর যারা শারীরিক সঞ্চালন বা শারীরিক কার্যকলাপের মধ্যে দিয়ে, গতিবিধি দিয়ে শেখে, তারা হচ্ছে মোটর সঞ্চালক শিক্ষার্থী বা মোটর শিক্ষার্থী, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ, পেশি সঞ্চালনের মাধ্যমে শিক্ষার পদ্ধতি। এখন দেখে নেওয়া যাক যে দৃষ্টি বা ভিজুয়াল শিক্ষার্থী কারা। যারা ভালোভাবে সহজেই দেখার মধ্য দিয়ে, দৃশ্যের মধ্যে দিয়ে শিখে, তাদেরকে আমরা ভিজুয়াল শিক্ষার্থী বলি। এবং দৃশ্যের উপাদান যেরকম উজ্জ্বলতা, তার রং, তার স্পষ্টতা, দূরত্ব, সিমেট্রি এর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেখতে পছন্দ করে, দৃশ্যমান শব্দ, দৃশ্যমান তথ্য তাদের শেখার পদ্ধতিতে বড় ভূমিকা রাখে। এই ভিজুয়াল শিক্ষার্থী যারা, তারা চিত্র বা দৃশ্য দেখে শিখতে পছন্দ করে। এদেরকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভার্বালিস্ট আর একটা হচ্ছে ইমাজিস্ট। কি বললাম? ভার্বালিস্ট এবং ইমাজিস্ট। ভার্বালিস্ট অর্থাৎ ভার্বাল, এরা শব্দ বা অক্ষর দেখে শিখতে ভালোবাসে। উদাহরণস্বরূপ, ইংরেজি শিখতে একজন ভার্বালিস্ট কোনো একটা শব্দকে সে যেন দেখতে পায়, অর্থাৎ শব্দের সঙ্গে দৃশ্যের, অর্থাৎ বাচিকতার সঙ্গে ভার্বালিস্ট শব্দটা বলল এবং তার সঙ্গে শব্দটাকে দেখতে পেল। আর একটা হচ্ছে ইমাজিস্ট। ইমাজিস্ট কি? তারা চিত্র বা ছবি দেখে শিখতে পছন্দ করে, অর্থাৎ ক্রাউন শব্দটি ইমাজিস্টের কাছে একজন রাজা বা রাজ মুকুট পরিধান করেছে, সে একটা ছবি হিসাবে দেখতে পারে। কিন্তু ভার্বালিস্টরা যখন ক্রাউন দেখবে, সে শুধুমাত্র শব্দের ক্রাউনটা দেখবে, আর কিছু দেখবে না। অর্থাৎ CROWN এই শব্দটা দেখবে, এর থেকে বেশি নয়। অর্থাৎ শব্দের মধ্যে, ওয়ার্ডের মধ্যে আটকে গেল। কিন্তু ইমাজিস্টরা ওয়ার্ডের পেছনে যে ছবিটা আছে, সেই ছবিটা পর্যন্ত তারা পৌঁছয় এবং তারা ইমাজিনারি চিত্র তাদের মনের মধ্যে নিয়ে আসে। এছাড়াও যেরকম একই মানে উচ্চারণগত শব্দের কাছাকাছি ক্ষেত্রে, যেরকম সান, সন অর্থাৎ সূর্য আর একজন সন্তান, এখানে ইমাজিস্ট যেভাবে ছবি তৈরি করে, ভার্বালিস্টরা সেইভাবে কিন্তু চিত্র মনের মধ্যে চিত্রটা কল্পনা করে না। এই হচ্ছে ভিজুয়াল শিক্ষার্থী। এবার আসছি অডিটরি শিক্ষার্থী, অর্থাৎ যারা শুনে শেখে, শব্দটা শুনে শেখে, কারো স্পিচ, ভলিউম, টেম্পো, রিদিম, এই সমস্ত গুলো দিয়ে যারা শেখে, তারা হচ্ছে অডিটরি শিক্ষার্থী। এর মধ্যে অরাল, অর্থাৎ তারা শোনে এবং কথা বলে শিখে, অর্থাৎ শ্রেণীকক্ষে শোনা কথাগুলি
তাদের শোনার মাধ্যমে তাদের চিন্তা প্রকাশ করে, অর্থাৎ নিজের কথাকে নিজে শুনে সে তাদের মনের মধ্যে একটা চিন্তা আসে, ইমেজ কোথাও তৈরি হয় শুনে, শোনার মধ্যে দিয়ে তৈরি হয়। আর অডিটরিটা কি? সেটা হচ্ছে অন্যদের শোনার মাধ্যমে শেখে। এই শিক্ষার্থীরা তাদের চিন্তা ভাবনা এবং ভাবনা প্রকাশ করতে সাধারণত বক্তৃতা ব্যবহার করেন, অর্থাৎ অন্যের বক্তৃতা, অন্যের কথা শুনে অন্যদের মাধ্যমে যখন শেখে সেটা হচ্ছে অডিটরি, আর নিজের কথা তারা নিজেরা বলে যখন শেখে সেটা হচ্ছে ওরাল। এরপরে আসছি মোটর শিক্ষার্থী বা সাইকোমোটর বা মোটর লার্নার্স। সেটা কি? সেটা হচ্ছে মোটর শিক্ষার্থীরা শিখতে পছন্দ করে কেবলমাত্র ক্রিয়া বা আন্দোলনের মাধ্যমে, সঞ্চালনের মাধ্যমে, গতিশীলতার মাধ্যমে, পেশি সঞ্চালনার মাধ্যমে, পেশির গতি, শারীরিক গতিশীলতার মধ্যে দিয়ে যে শেখা হয় সেটাই হচ্ছে মোটর লার্নিং। এই মোটর লার্নিং এর কাইনেস্থেটিক এবং মেকানিক্যাল এই দুটো ভাগে ভাগ করা যায়। কাইনেস্টিকটা কি? সেটা হচ্ছে যারা বৃহৎ বা বড় মোটর তাদের শারীরিক পেশি ব্যবহার করে শেখে এবং তাদের শিখতে শারীরিক গতিবিধি বা ক্রিয়াকলাপ ব্যবহার করে, সেটা হচ্ছে কাইনেস্থেটিক মানে মোটর শিক্ষার্থীর একটি ভাগ। আর একটি হচ্ছে মেকানিক্যাল, যারা সূক্ষ্ম মোটর পেশি ব্যবহার করে যারা যারা কোনো কিছু কাজ করে, যেরকম লিখন, আঁকা, ছোট হাতের মাধ্যমে কাজের মাধ্যমে শেখা, সেটা হচ্ছে মেকানিক্যাল। এবার আসছি অর্জন বা শেখার ক্ষমতা। শেখার ক্ষমতাটা কি? যে আজকের আলোচনায় শারীরিক ও মানসিক বিকাশ, অর্জন এবং শিক্ষার বিভিন্ন ক্ষেত্র নিয়ে যেরকম বিস্তারিত আলোচনা করছি বা করা হবে, সেক্ষেত্রে শিশুদের বড় হওয়ার সাথে সাথে শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে তারা এমন দক্ষতা অর্জন করবে যা তারা আগে অর্জন করতে পারেনি। এই দক্ষতা বৃদ্ধির পরিমাপকেই বলা হচ্ছে অর্জন। এই অর্জনকে পাঠক্রমিক যে একাডেমিক যে অ্যাচিভমেন্ট বা একাডেমিক যে ভাবে যেটা করেছে সেটা হচ্ছে যে ভাষা, গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, ইনফরমেশন বা ইনফরমেটিক্স, এগুলো হচ্ছে তার সেই অর্জনগুলো সে করেছে বা অ্যাচিভমেন্ট করেছে, অর্জন করেছে। আর কগনিটিভ বা বুদ্ধিবৃত্তির সঙ্গে এগুলো সম্পর্কিত। আর যেগুলো অপাঠক্রমিক বা পাঠক্রমের সহপাঠক্রমিক, সেগুলো কি? সামাজিক ইন্টারাকশন বা পারফরমেন্সের ক্ষেত্রের মধ্যে আসে, যেরকম খেলা, নৃত্য, সঙ্গীত, আলংকারিক শিল্প, এগুলি সব সহপাঠক্রমিক পাঠক্রমিকের পর্যায়ভুক্ত। এবং মনে রাখতে হবে একাডেমিক পারফরমেন্সের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি একাডেমিক পারফরমেন্স সফল হয়, সে যে সবসময় সহপাঠক্রমিক কার্যাবলীকে ভালো সফল করবে তা নাও হতে পারে। বা এরকম উল্টো দেখা গেছে যে সহপাঠক্রমিক কার্যাবলীতে প্রচন্ড সফল, কিন্তু একাডেমিক দিক থেকে সে সফল নয় বা একেবারেই সফল হতে পারেনি। এই ধরনের উদাহরণ আমরা দেখতে পেয়েছি। এই একাডেমিক সাফল্য অর্জনে নানা ফ্যাক্টর কাজ করে। কি কি? শিক্ষার্থী তার বুদ্ধিমত্তা, ভাষাগত দক্ষতা, তার ধারণা, প্রেরণা, এই সম্পর্কিত একটা ফ্যাক্টর। একটা হচ্ছে শিক্ষক সম্পর্কিত, অর্থাৎ শিক্ষক কতটা যত্নশীল, কতটা গ্রহণযোগ্য মনোভাব সে ক্লাস শ্রেণীকক্ষে দিচ্ছে, সে কতটা কার্যকর পাঠদান কৌশল দিচ্ছে এবং সে কতটা ব্যবস্থাপনা এবং উচ্চ প্রত্যাশা শিক্ষার্থীদের সামনে রাখছে, এই সমস্ত মিলিয়ে শিক্ষক সম্পর্কিত ফ্যাক্টর একাডেমিক সাফল্য অর্জনে প্রভাবিত ফ্যাক্টর। এবং পরিবেশ সম্পর্কিত ফ্যাক্টর হচ্ছে কি শিক্ষণ পরিবেশে শিখছে, সামাজিক মিথস্ক্রিয়া কতটা হচ্ছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কিরকম, তার উপরে নির্ভর করে। যেটা একাডেমিক সাফল্য অর্জনের ক্ষেত্রে যে প্রসঙ্গটা আলোচনা করলাম। এবার হচ্ছে শেখার ক্ষমতা বা লার্নিং ক্যাপাসিটি। শেখার ক্ষমতাটাই হচ্ছে একজন ব্যক্তির সর্বোচ্চ ক্ষমতা
বা সর্বোচ্চ শিখন ক্ষমতা। অর্থাৎ এটার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করে। শেখার ক্ষমতা কি? শেখার ক্ষমতা হচ্ছে যে সে কোনো একটি ক্ষেত্রে কত দ্রুত পারদর্শিতা পাচ্ছে, শেখার কত দ্রুত সে শারীরিক এবং মানসিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মূল বিষয়ে অন্তর্লীন হচ্ছে, সে কতটা করতে পারছে, সেটাই হচ্ছে শেখার ক্ষমতা। শেখার ক্ষমতার মৌলিক উপাদানটা কি? শেখার ক্ষমতার মৌলিক উপাদান হচ্ছে, আগে অবশ্য বিষয়বস্তুটা বলে নিই, যে শেখার ক্ষমতার বিষয়বস্তু হচ্ছে এটাই হচ্ছে সেই ব্যক্তির একটা ক্ষমতা যার মধ্যে দিয়ে শেখার সর্বোচ্চ সীমায় পৌঁছয়। ২ হচ্ছে শেখার ক্ষমতা তার মানসিক সম্পদ এবং তার ব্যবহারের উপর নির্ভর করে। ৩ হলো শিক্ষার্থী তার মানসিক অবস্থা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ক্ষমতাকে পরিবর্তন করে। এবং ৪ হচ্ছে যে তথ্যের অতিরিক্ত চাপে প্রক্রিয়ায় তার ক্ষমতা কিন্তু হ্রাস পেতে পারে। অর্থাৎ নানা কারণে কিন্তু এই লার্নিং ক্যাপাসিটি প্রভাবিত হতে পারে। অধ্যয়ন বা অভ্যাস অর্থাৎ স্টাডি হ্যাবিট, এই অধ্যয়ন বা অভ্যাস এটা হচ্ছে যে কোনো শিক্ষার্থী অন্যদের থেকে যে ভালো শিখবে বা শেখে, তার পেছনে তার অধ্যয়নের অভ্যাস বা তার প্রত্যেক দিনের নিরন্তর প্রচেষ্টাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একাডেমিক সাফল্য অর্জনে বুদ্ধিমত্তাই কিন্তু একমাত্র কারণ নয় যে যার মধ্য দিয়ে সে একাডেমিক সাফল্য অর্জন করবে। আসলে মনস্তত্ত্ববিদরা এই অধ্যয়নের অভ্যাস বা স্টাডি হ্যাবিট মানে আগেও মনস্তাত্ত্বিকরা নানা কিন্তু উপাদানের কথা, নানা বিষয়ের কথা বলেছে। যেরকম বলেছে যে পারিবারিক পরিবেশ এবং তার পারিবারিক সমর্থনটা কিরকম, সেই তার উপরে নির্ভর করে তাদের শেখার হ্যাবিটটা। ২ হচ্ছে তার ব্যক্তিগত উদ্দীপনা কোন পর্যায়, সে ব্যক্তিগত উদ্দীপনা কিরকম তার উপরে নির্ভর করে। আরেকটা হচ্ছে অধ্যয়নের অভ্যাস বা তার মধ্যে অধ্যয়নের করবার কত প্রবণতা রয়েছে তার উপরে নির্ভর করে। এই অধ্যয়নের অভ্যাসের মধ্যে প্রতিদিন নিয়মিত পড়াশোনা শেখার উন্নতি করে, বিলম্ব এড়ানো। এখানে অধ্যয়নের অভ্যাসের মধ্যে নিয়মানুবর্তিতা, নিয়ম যেটা ২ হচ্ছে যে কেন্দ্রীয় মনোযোগ এবং ধৈর্য এবং একাগ্রতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি যে একজন পিয়ার গ্রুপের সদস্য বা শিক্ষানবিশ হিসাবে একজন বন্ধুদের গ্রুপে একজন শিক্ষার্থী কিভাবে শিখবে এবং শিক্ষকের কিভাবে তার ভূমিকা তা আলোচনা করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন এবং অর্ডার লাইনেস। এটা কি হচ্ছে যে এটা হচ্ছে যে সুশৃঙ্খলতা এবং এইটা হচ্ছে আমাদের স্টাডি হ্যাবিটের সঙ্গে যুক্ত পয়েন্ট। সেটা হচ্ছে যে সুশৃঙ্খলতা এবং পরিপাটি অধ্যয়নের অভ্যাসের দিকে প্রাধান্য থাকে, পরিষ্কার এবং সুন্দর কাজের মানকে উন্নয়ন করে এবং কোনো প্রতিস্থাপন নয় বরং আরো উন্নত করবার একটা পদ্ধতি। এটা হচ্ছে যে ডিসিপ্লিন এবং অর্ডারলাইনেস। এরপরে আসছি পিয়ার গ্রুপের ভূমিকা। পিয়ার গ্রুপের ভূমিকাটা কি? যে শিখনের ক্ষেত্রে বন্ধুদের গ্রুপ কিভাবে সাহায্য করে বা বন্ধুদের গ্রুপ সেখানে কিভাবে ভূমিকা করে। আমরা দলবদ্ধ শিখনের কথা বলি সামাজিকীকরণের মাধ্যমে। আগের ক্লাসেও বলেছি যে ভাইগটস্কি তার সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে সোশ্যালাইজেশন প্রসেস হয় এবং সামাজিক নির্মিতিবাদের মধ্য দিয়ে যে তত্ত্বের কথা বলেছিলেন তা হচ্ছে এই পিয়ার গ্রুপের লার্নিংকে সহায়তা করে, শিখনকে সহায়তা করে। অর্থাৎ সমবয়সী বন্ধু একসাথে বসে মিথস্ক্রিয়া করার মধ্য দিয়ে যে জ্ঞানের আদান প্রদান হয়, অনুভূতির আদান প্রদান হয়, তাই খুব দ্রুত সর্বোচ্চ শিখন স্তরে বা লার্নিং স্তরে উন্নত করতে পারে। তাই জন্যে শিক্ষকের কাছ থেকে যত না তাড়াতাড়ি শেখা যায়
অনেক সময় বন্ধুর কাছে গ্রুপের মধ্যে বসে অনেক তাড়াতাড়ি শেখা যায়। সেই জন্য গ্রুপ স্টাডি বা দলবদ্ধ শিখন বা অধ্যয়নের কথা এখনকার দিনে বেশি করে বা বারে বারে বলা হচ্ছে। বন্ধুদের গ্রুপের মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়, শেখাকে আবার বাধাও দিতে পারে। দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধু পড়াশুনোর থেকে, কার্যকরী বিষয়ের থেকে হয়তো অন্য কিছু নিয়ে বেশি মত্ত, তাহলে সেক্ষেত্রে পড়াশোনায় বাধা আসবে। তাই ইতিবাচক মনোভাব গ্রুপের মধ্যে তৈরি করতে হবে। বন্ধুদের মধ্যে মিশ্র যে গ্রুপ আছে তার সামাজিকীকরণ এবং একীকরণে উৎসাহ দিতে হবে এবং নেতিবাচক বিষয়গুলিকে, যে মানসিকতা আচরণ শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করে, তাকে এড়িয়ে চলতে হবে। বন্ধুদের গ্রুপের ক্ষেত্রে আমি যেটা আলোচনা করছিলাম, যে বন্ধুদের গ্রুপের ক্ষেত্রে কি হয়, যে শিক্ষাকে তারা বাধা দিতে পারে, এটা পুরোপুরি নির্ভর করে গ্রুপের প্রচারিত মনোভাব এবং মূল্যবোধের উপর। তারপরে বন্ধুদের গ্রুপগুলো যে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া হয় বা মিথস্ক্রিয়া হয়, এই মিথস্ক্রিয়া কিন্তু প্রচন্ড শক্তিশালী হয়, কারণ বন্ধুদের সম্পর্ক আগের যে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং বা র্যাপোর্ট যেটা হয়, সেটা এত ভালো থাকে, সেখানে আদান প্রদানটা খুব ভালো হয়। এবং যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ইতিবাচক বন্ধুদের গ্রুপের ক্ষেত্রে, মানে স্কুল কলেজে থাকুক, উপস্থিতি থাকুক এবং তারা জয়েন্টলি বা গ্রুপ স্টাডি করুক এবং এর মাধ্যমে তারা ইতিবাচক একটা মনোভাব শ্রেণীকক্ষে পড়াশোনার পরিবেশে ছড়িয়ে দিতে পারে। এখানে শিক্ষকদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কি ভূমিকা আছে? যে শিক্ষকেরা কিন্তু এই গ্রুপকে উৎসাহ দেবে, গ্রুপের উত্থানকে তারা সমর্থন করবে, দলবদ্ধতাকে সমর্থন করবে এবং সঠিক বসবা বা সিটিং ব্যবস্থা, কোথায় বসবে, একই দলভুক্ত একই মনোভাবাপন্ন তারা নিজেরাই বন্ধু করে নেবে, তারা এক জায়গায় বসবে এবং তাদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করা, অর্থাৎ শিক্ষার্থীর মান অনুযায়ী উপযুক্ত কাজ বলতে এখানে একাডেমিক কাজ বলতে সহপাঠক্রমিক কার্যাবলী, কাজ বলতে বিদ্যালয় কেন্দ্রিক গঠনমূলক কাজের কথা বলা হচ্ছে, যে কাজ শিক্ষক দেবেন, যা তাদের একসঙ্গে শিক্ষা বা লার্নিং এ সাহায্য করবে। এবং এবং আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ, এর মধ্যে জাতি, বর্ণ, ধর্ম, তারপর হচ্ছে অর্থনৈতিক দিক ভুলে গিয়ে বন্ধুর উন্নয়নকে এবং গ্রুপে স্টাডি করা উৎসাহিত করা, অর্থাৎ সেম ক্যাটেগরিতে মানুষের মনকে বা শিক্ষার্থীদের চেতনাকে স্থাপন করা, যেটা লার্নিং এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং এর মধ্যে দিয়ে এই যে একীকরণ করা হচ্ছে নানা সামাজিক অসুবিধা থাকা সত্ত্বেও, এই যে একীকরণ মিশ্র ধর্মীয়, তারপর হচ্ছে বিভিন্ন জাতিগত গ্রুপের মধ্য দিয়ে যদি করা যায়, তাহলে নানা সামাজিক প্রতিবন্ধকতা পেছিয়ে পড়াকে দূর করা যায়। অর্থাৎ বন্ধুরা যদি শ্রেণীকক্ষে একটা বিদ্যালয় একটি সুস্থ এবং ইতিবাচক পরিবেশ তৈরি করতে চায়, তাহলে বন্ধুদের গ্রুপের প্রভাব সঠিকভাবে বুঝে নিয়ে তাকে এগোতে হবে। এবং এখানে হচ্ছে সহযোগিতামূলক শেখার পরিবেশ, অর্থাৎ আমাদের শেষ পয়েন্ট হচ্ছে সহযোগিতামূলক শেখার পরিবেশ, অর্থাৎ শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে যখন আমরা গ্রুপ স্টাডিকে, দলবদ্ধ শিখনকে যখন আমরা প্রমোট করছি, দলবদ্ধ শিখনকে আমরা যখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, উৎসাহ দিচ্ছি, তখন সহযোগিতামূলক পরিবেশ বা সহযোগিতামূলক একে অপরকে সাহায্য করার মানসিকতা এবং সহযোগিতামূলক পরিবেশ রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সহযোগিতামূলক শেখার পরিবেশের আলোচনা করা হচ্ছে, যা কোলাবোরেটিভ লার্নিং এনভায়রনমেন্ট বলা হচ্ছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে শ্রেণীকক্ষে পাঠদান যখন শিক্ষার্থীদের একটি দলের জন্য সংগঠিত হয়, তখন শিক্ষকের মূল উদ্দেশ্য কি থাকে? শিক্ষকের মূল উদ্দেশ্য থাকে শিক্ষার্থীদের শেখানো, তাদের উন্নতিতে সাহায্য করা, তাদের শিখনের ধনাত্মক দিককে বৃদ্ধি করা।
সাধারণত কোনো শিক্ষক এককভাবে কোনো শিক্ষার্থীকে পড়াচ্ছেন এটা আমরা দেখতে পারি না, কিন্তু দলবদ্ধ শেখার পরিবেশ তৈরি করা এবং দলবদ্ধ শিক্ষার পরিবেশের মধ্য দিয়ে পরিবেশটা কি প্রতিযোগিতামূলক করা হবে না সহযোগিতামূলক করা হবে, সেটা কিন্তু শিক্ষক কন্ট্রোল করবে এবং তা নির্ভর করবে শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার ধরনের উপরে। প্রতিযোগিতামূলক শিক্ষণ খারাপ, কিন্তু সহযোগিতামূলক শিক্ষণ পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ। প্রতিযোগিতামূলক আমরা শিক্ষার কথা যদি বলি তাহলে সেটা কি, যে প্রত্যেক শিক্ষার্থী একটা প্রতিযোগিতামূলক মনোভাবের মধ্য দিয়ে তারা নিজেকে এগিয়ে নিয়ে যায় এবং যার মধ্যে দিয়ে সে আরো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, সাফল্যের আরো কাছাকাছি নিয়ে যাওয়া, অন্যের বন্ধুদের থেকে আরো বেশি মাত্রায় পারদর্শিতা অর্জন করা, তা গিয়ে দাঁড়ায়। প্রতিযোগিতামূলক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো, কিন্তু বিদ্বেষ বাদ দিয়ে এগিয়ে যাওয়া, বিদ্বেষ যদি না থাকে, গঠনমূলক প্রতিযোগিতা থাকে, তাহলে শিক্ষার্থীদের প্রতিভাকে শনাক্ত করা যায়, অর্থাৎ একটা কম্পিটিশনের মধ্য দিয়ে শিক্ষার্থীকে তা আইডেন্টিফাই করা যায়। কিন্তু সহযোগিতামূলক পরিবেশ সেইটা কিন্তু কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচের সঙ্গে যুক্ত বা ভাইগটস্কে সামাজিক মিথস্ক্রিয়ার সঙ্গে যুক্ত। এই সহযোগিতামূলক পরিবেশের মধ্যে জ্ঞান গঠনই তার কেন্দ্রীয় ধারণা এবং এর মধ্যে দিয়ে শিক্ষার্থীর স্বাধীন চিন্তা বিকাশ হয়, যা সহযোগিতামূলক শেখার একটা বৈশিষ্ট্য। আর কি আছে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, কাঠামোবদ্ধ স্বাধীনতা থাকে, দলে সমষ্টিগত কাজ থাকে, সাহায্য মনিটরিং থাকে, ব্যক্তিগত দায়িত্ব থাকে, আত্মমূল্যায়ন থাকে, এই সমস্তই সহযোগিতামূলক শেখার উপকারিতা। অর্থাৎ আমরা আজকে সামগ্রিক পড়ার মধ্যে দিয়ে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সামগ্রিক পড়ার মধ্যে দিয়ে এই ব্যক্তিগত শেখার গুরুত্ব আমরা অনেকগুলো দিক আলোচনা করলাম। সেটা হচ্ছে যে ক্ষেত্র নির্ভরতা বনাম ক্ষেত্র স্বাধীনতা, তাৎপর্য পরিফলন, মনোযোগ বা স্ক্যানিং, সমগ্রতাবাদী বা ধারাবাহিকতাবাদী, সংবেদন দৃষ্টিভঙ্গি, একাডেমিক অর্জন, বাহ্যিক উপাদান, এই নানা বিষয় শেখার মধ্য দিয়ে গিয়ে আসলে আমরা কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থীর বিভিন্ন দৃষ্টিকোণকে আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে এ নিয়ে হয়তো আমরা যতটা বিশদ আলোচনা করলাম প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে দিয়েই শিক্ষার্থী এবং বিদ্যার্থীর দৃষ্টিকোণকেই তুলে ধরা হচ্ছে এবং তাকে এই দৃষ্টিকোণ থেকে আলোচনার মধ্যে দিয়ে আনা হচ্ছে। নমস্কার।